প্রেম টু বিয়ে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তৃপ্তি মিত্র। তৃপ্তি বিরক্ত হয়ে ধুর বাবা, জ্যামেই চাপা পড়ে গেল নাকি? ভালো লাগে নাকি যে করে ছেলেটা? দেখে দেখে ভগবান আমার কপালেই এই সব মানুষদের জোটায়। আর কিছুক্ষণ দেখব, তারপরও যদি না আসে তো আমি বাড়ি চলে যাব। আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন দীপ আসে না, তখন বিরক্ত হয়ে তৃপ্তি এবার সত্যি সত্যি বাড়ির রাস্তা ধরে। কিন্তু বেশি দূর এগোতে না এগোতেই দীপ নিজের বাইক পার্ক করে দৌড়ে তৃপ্তির হাত ধরে আটকায়। ওহ, আগে পরিচয় দিয়ে দিই আপনাদের, তৃপ্তি মিত্র আমাদের হিরোইন। 25 বছর বয়সী তরুণীটি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আর এই যে পরে যেই দীপ বলে ছেলেটির প্রবেশ ঘটল, তিনি হলেন আমাদের হিরো দীপ মণ্ডল, 27 বছর বয়সী তরুণ। ও একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট এর পদে রয়েছে। ওরা একে অপরকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে। যত যাই হয়ে যাক না কেন, কেউই কখনো একে অপরের হাত ছাড়েনি, কখনো একে অপরের পাশ থেকে সরে যায়নি। আচ্ছা, এই তো গেল ওদের পরিচয় আর ওদের সম্পর্ক। কিন্তু আসল ঘটনাটা ঠিক কি সেটা আপনারা এবার আস্তে আস্তে জানতে পারবেন। দীপ, আরে চলে যাচ্ছ যে? বললাম তো আমি জ্যামে ফেসে গেছিলাম। তৃপ্তি, ওহ, জ্যামে এমন ভাবে ফেসে গেছিলে যে এতবার ফোন করলাম সেটা ধরতেও পারোনি, তাই না? দীপ কিছুটা হতভম্ব হয়ে যায়, তুমি কখন ফোন করলে? তৃপ্তি, বাহ, ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছেন উনি। জানেনই না যে আমি কখন ফোন করলাম ওনাকে? কম করে হলেও 20 বার ফোন করেছি। ফোনটা বের করে দেখো ভালো করে, শেষের কথাটা ধমক দিয়ে বলল। দীপ তাড়াতাড়ি ফোন বের করে দেখে সত্যি তৃপ্তি ওকে 22 বার ফোন করেছে। আর তৃপ্তি ঠিকই বলেছে, ছেলে ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। দীপ এবার একটু ক্যাবলা হেসে বলে, হে হে মানে সরি, আই অ্যাম শর। আর বলতে পারে না দীপ। ওকে থামিয়ে দিয়েই তৃপ্তি বলতে শুরু করে, নিকুচি করেছে তোমার সব রিট। এই সব নিয়ে পরে কথা হবে, আগে এটা বলো তো তোমার বাড়িতে কি, মানে তোমার বাবাকে কি আমার ব্যাপারে কিছু বলেছ? অনেক আশা নিয়ে তৃপ্তি দীপের দিকে তাকিয়ে আছে। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দীপ বলে, না মানে আমি আসলে তৃপ্তির মুখে যেন হঠাৎ করেই মেঘ জমতে শুরু করেছে। থাক, বুঝে গেছি, এবারেও বলতে পারোনি তাই তো? আর কি, বাবা আমাকে তার দেখা পাত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, আমি না হয় বাবার দেখা ছেলেকেই বিয়ে করে নেব। দীপ, এমা এই সব অলক্ষণে কথা মুখে আনা তো দূরের কথা, চিন্তাও করতে নেই। তৃপ্তি, তাহলে কুত্তা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তোর বাপকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস? দীপ, আবার এই সব কথা বলছো তুমি? বললাম না এই সব কথা মুখে আনতে নেই। আর আমাকে তুই তোকারি করছো কেন? তৃপ্তি, তো কি তুই তোকারি করব না তো কি পুজো করব তোকে আমি? হ্যাঁ তুই তুই ধুর শালা, তুমি বলতে পারবে না তো নিজের বাবাকে? তাহলে আমি গিয়ে বলছি তোমার বাবাকে আমাদের ব্যাপারে। দীপ, আরে বাবা তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা? আরে চলো আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়ে আমার আর তোমার বাড়িতে জানিয়ে দেব। তৃপ্তি রাগে ফোঁসফোঁস করছে, লুকিয়ে কেন রেজিস্ট্রি করব? হ্যাঁ
আমার বাড়ির সবাই জানে, এমনকি আমার বাবাও জানে। আমি কি তোমার মতো নাকি যে বাবাকে কিছুই বলবো না? দীপ: তোমার বাবা জানে? তাহলে তোমার বিয়ে অন্য কারোর সাথে কি করে বিয়ে ঠিক করতে পারে তোমার বাবা? তৃপ্তি: বাহ রে, তুমি তো নিজের বাবাকে বলে আমাদের বিয়ের কথাটা বলতে পারছো না। তাই বাবা বলেছে এমন ভীতু ছেলের সাথে আমার বিয়ে দেবে না। দীপ: সবার শ্বশুরই ভিলেনের রোল করে একটা, যেন অমরেশ পুরী। তৃপ্তি: এই আমার বাবাকে তুমি ভিলেন বললে? নিজেই তো নিজের বাবাকে কিছু বলতে পারছো না। বলতে গেলেই তোমার তোতলানো রোগটা চলে আসে, আবার বেশি বকে। দীপ: আচ্ছা বাবা, ঠিক আছে, এবার রাগ না করে কোনো উপায় বলো তো দেখি, কিভাবে আমার বাবাকে বলা যায়। তৃপ্তি: আমি পারবো না, আমি কিছু বলতে পারবো না। নিজে চেষ্টা করো। না না, চেষ্টা কি, তুমি নিজেই সব কিছু ঠিক করবে। আমি গেলাম। দীপ: আমি গেলাম বললেই হলো নাকি? এখন আমরা ঘুরবো। এই বলে তৃপ্তির হাত নিজের হাতের মুঠোয় ধরে বাইকে বসে বাইক স্টার্ট করলো। তৃপ্তি একটু থতমত খেয়ে গেলেও পরে ব্যাপারটা বুঝতে পেরে দীপের পিঠে দুমদাম কটা কিল বসিয়ে দেয়। দীপ: উফ, কি করছো বলো তো, লাগে আমার। মা, আমার অন্যান্য ছেলেদের মতো জিম করা শরীর নয়। কোথায় ঘুরতে যাবে বলো? তৃপ্তি: তোমার বাড়িতে নিয়ে চলো। দীপ: কি, তুমি কি পাগল? তৃপ্তি: না, তুমি পাগল। দেখো, নিজের বাড়িতে নিয়ে যেতে পারলে চলো, নয়তো আমাকে নামাও, আমি একাই চলে যাব তোমার বাড়িতে। আমি বুঝে গেছি তোমার দ্বারা কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। আমি আজকেই তোমার বাড়িতে গিয়ে আমাদের সম্পর্কের কথা বলবো। দীপ: এটা করাটা কি খুবই জরুরি? তৃপ্তি: হ্যাঁ জরুরি, অনেক দেখেছি তোমার ন্যাকামো। তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে বাইকটা ঘোরাও। তো আর কি, মুখটা বেজার করে বাইক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। এখন যদি তৃপ্তির কথা না শোনে, তাহলে ও ভালোভাবেই জানে যে তৃপ্তি সত্যি ওদের বাড়িতে যাবেই পরে। তাই তখন কেস খাওয়া থেকে এখন তৃপ্তিকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেস খাওয়া অনেক ভালো। এই ভেবে মনে মনে ভগবানের নাম জপতে জপতে ওদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তৃপ্তি বাইক থেকে নেমে আগে গিয়েই দীপের বাড়ির বেল বাজালো। এই দিকে দীপের হাঁটু কাঁপছে। দীপের হাঁটু কাঁপা দেখে তৃপ্তি বিরক্ত: তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না, এত বড় ছেলের নাকি হাঁটু কাঁপে। এর মধ্যেই দীপের মা মাধবী দেবী দরজা খুলে দিলেন। উনি জানেন ওদের সম্পর্কের ব্যাপারে, সেটাও তৃপ্তি বলেছিল ওনাকে। ওনার এই মেয়েকে বেশ ভালো লাগে, কিন্তু হঠাৎ এই সময় ওদের বাড়িতে কেন সেটাই উনি বুঝে উঠতে পারছেন না। মাধবী দেবী: কিরে তোরা, এই সময় কিছু হয়েছে নাকি রে? তৃপ্তি মাধবী দেবীকে প্রণাম করে বলে, কাকিমা, আজকে কাকু বাড়িতেই আছেন তো? মাধবী দেবী: আরে থাক থাক, হ্যাঁ আছে তো, আয় আগে ভিতরে আয়। তৃপ্তি ভিতরে আসতে আসতে বাড়ির চারিদিকটা দেখে। ছোট্ট কিন্তু খুব পরিপাটি। এই দিকে দীপ দরজার সামনেই দাঁড়িয়ে পড়েছে। তৃপ্তি সোফায় বসতে বসতে দীপকে দেখতে না পেয়ে দরজার দিকে তাকিয়ে ওকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে চোখ গোল গোল করে ইশারা করতেই সেও সুর সুর করে ভিতরে ঢুকে ওর পাশে বসে পড়ে। মাধবী দেবী দুজনকেই জল দেন। জলের গ্লাসটা নিতে নিতে তৃপ্তি বলে, কাকিমা, একটু কাকুকে ডাকো না, আজকে আমাদের ব্যাপারটা কাকুকে বলেই তবে আমি বাড়িতে যাব।
তোমার ছেলের উপর আমার আর একটুও ভরসা নেই। হয়তো দেখা গেল আমাকে অন্য কারোর সাথে বিয়ে করে নিতে হচ্ছে। মাধবী দেবী হ্যাঁ রে, ডেকে দিচ্ছি এক্ষুনি, বীর বীর করে বলেন। বাপ যেমন ছেলেও তেমন, আবার ছেলের সামনে গম্ভীর থেকে নিজেকে ভিজে বিড়াল থেকে সিংহ প্রমাণ করে যত সব। মাধবী দেবী এবার চিৎকার করে ডাকে সুনীল বাবু, মানে দীপ এর বাবাকে, এই দেখো তোমার সাথে একজন দেখা করতে এসেছে, তাড়াতাড়ি আসো। এবার নিজের গলার স্বর স্বাভাবিক করে তৃপ্তিকে বলেন, তোরা বসে কথা বল, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। উনি চলে যেতেই সুনীল বাবু ঘর থেকে বেরিয়ে আসলেন। নিজের ছেলের পাশে একটা মেয়েকে দেখে বোধহয় উনি কিছু একটা আন্দাজ করেছেন। গম্ভীরভাবে এগিয়ে এসে সিঙ্গেল সোফায় বসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি দরকারে এসেছো মা? তৃপ্তি ততক্ষণে উঠে গিয়ে ওনাকে প্রণাম করে বলে, কাকু আমি তৃপ্তি মিত্র। একটা খুবই জরুরি কথা বলতেই আপনার কাছে আসা। এই কথাটা আবার আপনার ছেলে আপনাকে বলতে গেলে সে তোতলায়। সুনীল বাবু মনে মনে একটু খুশি হলেন তৃপ্তির এই সুন্দর ব্যবহার দেখে। আমিও কদিন ধরে দেখছি আমাকে কিছু একটা বলবে বলে ডেকে তোতলাতে তোতলাতেই ওর সময় কাবার হয়ে যায়। তুমি বলো কি বলতে চাও? তৃপ্তি কাকু আমরা প্রায় 6 বছর হয়ে গেল সম্পর্কে আছি। আমার বাড়ির সবাই জানে, এমনকি কাকিমা ও জানে। যদিও কাকিমাকেও আমি বলেছিলাম। আর আপনার ছেলে আপনাকেও বলতে পারছে না দেখে আমি এলাম আপনাকে জানাতে, এবার আমরা বিয়ে করতে চাই। তৃপ্তি প্রায় এক নিঃশ্বাসে পুরোটা বলে থামল। এখন যেন ওর কেমন ভয় লাগছে। যতই হোক গুরুজন আর শ্বশুর মশাই বলে কথা। সুনীল বাবু বেশ গম্ভীর থেকে হঠাৎ করেই দীপের কান ধরে তুলে বলে, হতচ্ছাড়া, এই সামান্য একটা কথা বলতে তুই তোতলাস? তোর হাঁটু কাঁপে। দেখ কত সুন্দর বলে দিল মেয়েটা। কেন রে, আমাকে কি তুই ভিলেন বাবা পেয়েছিস যে তোদের সম্পর্ক মেনে নেব না? এমন দিনও যে দেখতে হবে বুঝতেই পারিনি কোনোদিন। দীপ লাগে বাবা ছাড়ো না, আমি আসলে ভয় পেয়েছিলাম। সুনীল বাবু কেন রে, আমি বাঘ না ভাল্লুক যে তোকে ভয় পেতে হবে? হ্যাঁ, এত বড় ছেলে ভয় পাচ্ছে। দীপ বাবা এবার কিন্তু আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো, কান ছাড়ো আমার। দেখো সামনে তৃপ্তি আছে। এই দিকে তৃপ্তি ওদের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে, মনে মনে বলে, যাক আজকে যদি জেদ না করতাম তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতামই না। আর এই হাদাটার দ্বারাও কিছুই হতো না। সুনীল বাবু এবার দীপের কান ছেড়ে বলেন, চিন্তা নেই বৌমা, আমরা কালই তোমার বাড়িতে তোমাদের বিয়ের কথা বলতে যাব। তৃপ্তি মুচকি হেসে মাথা নাড়ায়, তারপর দীপের পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, দেখলে তো কত সহজ ছিল ব্যাপারটা। আর তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে আমার এই প্রেম টু বিয়ের মিশন সাকসেসফুল। দীপ শুধু তোমার না, বলো আমাদের। তৃপ্তি তুমি কি করেছো? হ্যাঁ, সবাইকে আমি বলেছি। সমাপ্ত।